এই কি তবে ঠিক হলো যে 10 আঙুলের সুতোয় তুমি ঝুলিয়ে নেবে আমায়, আর আমাকে গাইতে হবে হুকুম মতো গান? এই কি তবে ঠিক হলো যে বৃষ্টি ভেজা রথের মেলায় সবার সামনে বলবে ডেকে, এসো মরণকূপে ঝাঁপাও? আমার ছিল পায়ে পায়ে মুক্তি, আমার সহজ যাওয়া এগলি ওই গলি, আমার ছিল পথশ্রমের নিশানতলা শহর, শহরতলি উত্তরে দক্ষিণে, আমার আমার ছিল আমার চলা ছিল আমার নিজস্ব, তাই কেউ কখনো নেয়নি আমায় কিনে। কবি শঙ্খ ঘোষের কবিতা পুতুল নাচ থেকে শুনছিলেন দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন দুজন লেখক এবং গীতিকার, একজন অনুরূপ আইচ এবং আছেন উপস্থাপক গীতিকার অধরা জাহান। চলুন কথা বলি তাদের সাথে। এই কনকনে শীতের সন্ধ্যায় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই অনুরূপ আইচকে দিয়ে আসতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, লেখালেখি করছেন এবং গান লিখে যাচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আন্দোলন সংগ্রামে আমাদের উজ্জীবিত করে যে জিনিসটি, তার নাম হচ্ছে সঙ্গীত। অবশ্যই সেই মুক্তিযুদ্ধ থেকে বাঙালির প্রতিটি আন্দোলন, অর্জন, আনন্দ বেদনার সঙ্গী আমাদের গান। একজন গীতিকবি হিসেবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা তো অবশ্যই গর্বের একটা ব্যাপার, কারণ গান ছাড়া মানুষের ভেতরে স্পিরিট আসে না। সেটা সব ক্ষেত্রেই, সেটা আমি যখন বন্যাত্মদের সাহায্যে কিছু করব তখন আমার গানটাই একটা বড় উপজীব্য। আর মুক্তিযুদ্ধের তো বিশাল অবদান, এটা আমাদের যারা মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন আছে, চেনা পরিচিত আছে, তাদের কাছে তো আমরা শুনছি এবং সেই অবদানটা এখনো পর্যন্ত, সেই 54 বছর পর্যন্ত এই গানগুলো জনপ্রিয়। এই গান জন্ম হয়তো আরো আগে হয়েছে এবং এগুলো দেখা গেছে কি পরবর্তীতে 90-এর গণ আন্দোলন, আরো যে গণ আন্দোলন, তারপর যে জুলাইয়ের যে গণ আন্দোলন, 24-এর আন্দোলন, এইখানে কিন্তু গানের ভূমিকা বিশাল। গানের ভূমিকা বিশাল মানে কি, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বিদেশ থেকেও শিল্পীরা গান দিয়ে উজ্জীবিত করেছে সমস্ত আন্দোলনে, আর জুলাইয়ের আন্দোলনে তো অবশ্যই করেছে। অবশ্যই বাংলাদেশের শিল্পীদের বিশাল একটা অবদান আছে। এখন শিল্পীরা সংখ্যায় কম হলেও অবদানটাকে কোনোভাবে কম করে দেখার কোনো সুযোগ নেই। এবং শুধু তাই নয়, আমার কাছে মনে হয় যে রাজনৈতিক মুভমেন্টগুলো যখন ইলেকশন আসে অথবা কোনো একটা সংকট আসে, তখন কিন্তু শিল্পীরা সবার আগে দাঁড়ায়। বিশেষ করে গীতিকাররা গান না লিখলে তার শিল্পীরা গাইতে পারবে না। গানের প্রতিবাদের ভাষাটা একদম গীতিকারের হৃদয় থেকে আসে। হৃদয় থেকে যখন বিস্ফোরিত হয়, তারপর এটা সুরে যায় এবং সুরে যাওয়ার ক্ষেত্রেও গীতিকারদের অবদান থাকে। অনেক সময় সুরকারকে বলে যে না, এই গানটা এই স্পিডে না, অন্য স্পিডে লাগবে। তখন গীতিকার সুরকার মিলে একটা গানের স্পিড তৈরি করে। একদমই সত্যি। এবং যার কারণে আমরা গীতিকার গাজী মাজল আনোয়ারকে এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করি, দল মত নির্বিশেষে। কারণ কি, ওনার ওই স্পিডটা উনি যতদিন বেঁচে ছিল আমাদের মাঝে দিয়ে গেছেন। রাইট। শিল্পী তো সবার ঊর্ধ্বে। আপনি বলছিলেন যে শিল্পী, অনেক শিল্পী হয়তো নেই, শিল্পী তো সমাজে আসলে খুব বেশি থাকেন না, শিল্পী তো সংখ্যায় কম থাকেন, কিন্তু তারাই সমাজকে লিড দিয়ে থাকেন তাদের শিল্প সৃষ্টির মাধ্যমে। না, এই ফাঁকে আমি বলতে চাই যে সুবিধাভোগী কখনো শিল্পী হবে না। গায়ক হতে পারে, সে গীতিকার হতে পারে, সে সুরকার হতে পারে, সে মিউজিক ডিরেক্টর হতে পারে। এবং আপনার সাথে আমার যে সম্পর্ক সাংবাদিকতা থেকে টিভি জগতে, মিডিয়া জগতে কাজ করা পর্যন্ত, আপনি দেখেছেন এতগুলো বছর ধরে আপনি বা আমি আমাদেরকে পলিটিক্যালি যখন যিনি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপতি, হয়তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা গেছি বা যাইনি, হয়তো আমাকে গান লিখতে বলেছেন, আমি লিখেছি অথবা লিখিনি, লিখলেও ফ্যাসিলিটিস নিতে যাই নাই, না লিখলেও তাকে ঘৃণা করি নাই। মানে একজন শিল্পী সে পাখির মতো নিরপেক্ষভাবে দেখবে, যেটা আমাদের সাংবাদিকতায়ও শেখানো হয় যে সাংবাদিকের দৃষ্টি হবে নিরপেক্ষ। এটা একজন শিল্পীর অবশ্যই দরকার, নাহলে তো সে গার্ডসলেস। সেটাই। তো আমরা যেই গানগুলোর মানে প্রসঙ্গগুলো আসছিল, তো আমরা দেখেছি যে দেশাত্মবোধ গান বলি বা এই যে আন্দোলন সংগ্রামের যে সমস্ত গান আমরা দেখছি যে যেগুলো আমরা গণসঙ্গীত বলতাম, তো ইভেন চলচ্চিত্রের প্লেব্যাক, এগুলোর মান কি দিনে দিনে পড়ে যাচ্ছে? মানে আপনার কি মনে হয়? থ্যাংক ইউ সো মাচ পাভিল ভাই, এত চমৎকার একটা আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি কথা বলতে মান পড়ে যাচ্ছে সেটা শতভাগ বলবো না, আবার মানটা যে রয়েও যাচ্ছে সেটাও বলবো না, মাঝামাঝি একটি জায়গায় রয়েছে। এখন এই মাঝামাঝি জায়গাটিতে থেকেও তারা তাদের কাজের স্থায়িত্ব কেন হারিয়ে ফেলছে? নতুন গান, প্লেব্যাক বা দেশাত্মবোধক, এটির মেন কারণ হচ্ছে প্রচারণাটা। প্রচারিত প্রসার হয়। আপনি দেখবেন যে এই ফেসবুকের এই ভাইরাল কন্টেন্টের যুগে যখন একটি গান বাজারে আসছে, প্রথম 1 মাস 2 মাস একেবারে
ওয়াশরুম থেকে শুরু করে রিক্সার গ্যারেজ পর্যন্ত সব জায়গাতে খুব তোলপাড় করছে। এবং ওই গানটার সংশ্লিষ্ট যারা রয়েছেন, অভিনেতা, অভিনেত্রী, গীতিকার, সুরকার, শিল্পী, মানে ওই গানটাকে নিয়ে তারা এমনভাবে প্রচার প্রসার প্রথম 1-2 মাস করছে, ঠিক তার 2 মাস বা 3 মাস পরে তারাও সেটা ঝিমিয়ে যাচ্ছে। দুটো কারণ। আমি যদি আমার ছোট জ্ঞানে বলি, আমার এই শিল্প সাহিত্যের সাথে পথ চলা আমার 20 বছর। আমি নতুন কুড়ি থেকে এসেছিলাম ছোট্ট একটা মানুষ হিসেবে। আমরা যখন ছোটবেলায় গান শুনতাম, আমাদের রিক্সার মধ্যে মাইকিং করে করে সিনেমার গানগুলো প্লে করে করে সিনেমার ডায়লগগুলো বাজিয়ে বাজিয়ে সিনেমাটা কোন হলে চলছে এভাবে করে প্রচার হতো। তা আমাদের তো অ্যাভেলেবেল মাধ্যম ছিল না। মাধ্যম বলতে ওই যে কানে মাইকতে শুনছি, হৃদয়ে গেঁথে যেত সেটা। হ্যাঁ, তো সেই ওই গানের যে কথাগুলো, আমি যদি খুব এক্সাম্পল স্বরূপ শ্রদ্ধা এন্ডি কিশোরের কথা বলি, সাবিনা আন্টি, রুনা আন্টির কথা বলি, শাহনাজ আন্টির কথা বলি, হাদি চাচার কথা বলছি, কনক আপার কথা যদি বলি, ওনাদের গানের যে বাণী ছিল, গানটার যে মেকিং ছিল, এবং সেই গানটা যে সিনেমাতে যেত, সিনেমারও যে গল্পের গাঁথনি ছিল, আমাকে আপনি এখনো জিজ্ঞেস করলে আমি আমার সময়কার অনেক সিনেমার ডায়লগ আপনাকে গানের আগে পিছিয়ে ডায়লগ সহ বলে দিতে পারবো। তার মানে গানটা কিন্তু শুধুমাত্র গান এককভাবে টিকে থাকে না। আপনি প্লেব্যাকের কথা বললেন, প্লেব্যাক তো অফকোর্স সিনেমাতেই হয়, তো সিনেমার গল্পটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অভিনয় যারা করছে, অভিনয় শিল্পীরও তো একটা অনেক বড় দায়িত্বের জায়গা সেখানে রয়ে যায়। শুধু আমি খুব ভালো গান লিখলাম, খুব ভালো সুর হলো, গানটা রুনা পায় বা রুনান্টি গেয়ে ফেললেন, তাহলে সেই গান হিট হয়ে যাবে এটা ভাবার কোনো আসলে কারণ নেই। একটা গান অনেক কিছুর মিশ্রণে মানুষের হৃদয়ে জায়গা। কিন্তু সামগ্রিক অর্থে আমি যদি বলি যে আমাদের গানের যে জায়গাটা আমাদের অতীতে ছিল, স্বর্ণালী যুগ যদি আমরা বলি, সেই সময়টাকে যে সময় বলা হচ্ছে, প্রায় সব গানই ভালো ছিল। এবং আমাদের এখন এই সময়ে পরবর্তী সময়ে এসে কিন্তু দেশাত্মবোধক গান যে সমস্ত বিশেষ দিবসগুলোতে আপনার বাঁচতে থাকে, শাহনাজ রহমতুল্লাহ বলি, আমাদের রুনা লায়লা বলি বা সাবিনা ইয়াসমিনের কথা বলি, ঘুরে ফিরে তাদের গানই পাচ্ছে। নতুন করে কেন গান তৈরি হচ্ছে না? মানে এখানে কি গীতিকার হিসেবে আপনারা কি ব্যর্থ, নাকি অন্য কোনো সমস্যা রয়ে গেছে? এখানে আসলে আমরা ব্যর্থ সেটা বলবো না, সমস্যাটা একটা অন্য জায়গায় রয়ে গেছে। এই যে আপনি বললেন যে নতুন গান কেন হচ্ছে না দেশাত্মবোধক, এই যে যেমন এবছর বিজয় দিবসে আমি খুব ছোট একটা মানুষ, আমার একগুচ্ছ গান এসেছে, আমার 10টি দেশাত্মবোধক গান বাংলাদেশ টেলিভিশন থেকে অনিয়ারে গেছে। বিজয় দিবসকে ঘিরে একটা স্পেশাল প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামটির নাম অক্ষয় ইতিহাস, এবং এই গানের সুর সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধা আলমারা মিনু আপা। উনি অসাধারণ একজন শিল্পী, এবং আপনি যদি গানগুলো শুনে থাকেন পাবেল ভাই, প্রতিটি গান আপনাকে ছুঁয়ে যাবে। গানটা আমি লিখেছি বলে বলছি না, গানগুলো আপনি যদি মানে বর্তমান সমসাময়িক সময়ের সাথে কম্পেয়ার করেন, শত শত গানের চাইতে ভালো গান হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই গানগুলি এত ভালো হওয়ার পর আমরা কেন পাচ্ছি না, আমার কান পর্যন্ত কেন আসছে না, বা মানুষের মুখে মুখে কেন প্রচার হচ্ছে না? প্রচারটা হবে আসলে কিভাবে? আমি উইথ টু রেসপেক্ট এভরি আর্টিস্ট, শিল্পীদেরকে যখন আমরা ডেকে এনে গানটা গাওয়াচ্ছি, তারা ভাবছেন যে ওনাদেরকে কাউকে কাউকে গানটা গাইয়ে আমরা স্বর্গে চলে যাচ্ছি। আচ্ছা, এই গানের ধারক বাহক ওই গীতিকার এবং সুরকার, মানে গানটা মানে ওয়ান কাইন্ড অফ মানে জারদ সন্তানের মতো। আমি গানটা লিখলাম, আপনি সুর করলেন, এরপর আমি যখন একজন শিল্পীকে গানটা গাওয়াবো, শিল্পীর তো আমার আর আপনার সমপরিমাণ দায়িত্ব সে গানটা মানুষকে পৌঁছে দেয়া। 10 জন মানুষ তো গীতিকারকে চিনতে চাবে না, গীতিকার তো পেছনের মানুষ। মানুষ তো জানে শিল্পীকে। আপনি স্টেজে প্রোগ্রাম করছেন, আপনি টেলিভিশনে শো করছেন, আপনি নতুন একটা গানকে একেবারে পেছনে ফেলে দিয়ে ওই ঘুরে ফিরে আপনার পুরনো 90-এর গান, 80-র দশকের গান সেগুলি গাচ্ছেন। তাহলে আমাদের নতুনদের কাজটা মানুষের কানে মনে জায়গা কেমন করে করে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে যথেষ্ট প্রচারণা এবং অবহেলার কারণে নতুনদের গান সেভাবে উঠে আসছে না, এবং এটা শতভাগ দায়ী শিল্পীর। আমি বলবো, আমি এই প্রসঙ্গে আবার আসছি, আমি অনুরূপ পাইজের কাছে আসতে, যে সমসাময়িক গানের কথা বা মান নিয়ে আপনার ভাবনা কি? কিছু ভালো গান হচ্ছে, একদম যে ভালো গান হচ্ছে না তা না, কিন্তু এভারেজে গানের মান আমার কাছে পছন্দনীয় নয়। কেন আমি বললাম যে আমি 15 বছর আগে হয়তো একটা গান লিখেছি, 15 বছর আগে, এক জীবনে এত প্রেম পাবো কোথায়, দেখা যাচ্ছে অসম্ভব জনপ্রিয়, এখনো মানুষ শুনছে, এখনো শুনছে। তার মানে কি সে 15 বছরে এই গানের মতো কিছু একটা সে খুঁজে পাচ্ছে না, তাই না? সে যদি এইটার কাছাকাছি অন্য কোনো গান খুঁজে পেত, সেটা ধরে রাখতো। আর একটা হলো অধরা যেটা বললো যে শিল্পীদের ক্ষেত্রে, শিল্পীরা তো নিজেদের একটা জনপ্রিয় গানকে বাঁচিয়ে রাখার জন্য তাদের কোনো প্রচেষ্টা নেই। যখন নতুন কোনো তার গান আসছে সে ওটা ভুলে যাচ্ছে, সে ওটাতে কোনোভাবেই আর মনোনিবেশ করছে না। সে ভাবছে কি যে এটা এর মতো একটা ব্যাকডেটেড হয়ে গেছে, আমার নতুন গান নিয়ে আমার নামা উচিত। আসলে বিষয়টা তো এরকম করে হয় না। এটা সব সময় হচ্ছে গানটা
মানুষ ধরে রাখবে আজীবনের জন্য। আমি লেখক হতে কেন এসেছি, আমি গীতিকার হতে কেন এসেছি, কেন আমি গায়ক হইনি। কারণ গায়ক হলে আমার জনপ্রিয়তাটা আমার মৃত্যুর 100 বছর পর নাও থাকতে পারে, মানে অনেকেরই থাকে, কিন্তু আমার থাকবে না, এটা আমি ধরে নিলাম। কিন্তু আমি লেখক হলে আমার জনপ্রিয়তা 100 বছর থাকলো না, কিন্তু আমার গানটা থেকে গেল। এই যে গানটা যে থেকে গেল, এটাই আমাকে একটা আইডেন্টিটি তৈরি করে দিবে, যে নজরুল ইসলামের গানগুলো এখন আমরা শুনছি, বা আরো অনেক গান আছে যেগুলো আমরা শুনছি। হ্যাঁ, ফোক গানগুলোর কথা তো বাদই দিলাম, এগুলো আমাদের অ্যাসেট অলরেডি। তো এই অ্যাসেটের দিকে যাচ্ছে কই? এখনকার ছেলেদেরকে ফোক গান লিখতে দিলে ওরা কি শাহ আব্দুল করিমের স্টাইলে গান লিখছে না, ওরা ওদের মতো কোনো একটা ওয়ার্ড দিয়ে, কারণ ভাইরালের নেশা এত বেশি চেপে গেছে এই সমাজের উপরে, এই ভাইরালের নেশাটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। রাইট। অধরা জাহান, যে গান লেখার ক্ষেত্রে যে আমরা কি আসলে অনুকরণ মানে প্রবণতা আমাদের রয়ে গেছে, বা মানে কি বলবো, যে বা প্রচলিত কোনো জনপ্রিয় গান লাইক আমাদের ওপারবঙ্গে হচ্ছে বা ইন্ডিয়ান ফিল্মে হচ্ছে, সেগুলোর কথা বা সুরের কি প্রভাব আপনাদের লেখায় পড়ে? আসলে অনুকরণ তো কাউকে না কাউকে করতেই হবে, সেটা আমি গান লিখি, উপন্যাস, কবিতা, যা কিছুই লিখি, বাট অনুকরণ মানে যেন সেটা, হ্যাঁ, ফটোকপি যেন না হয়ে যায়। আমি তো একজন না একজনকে ফলো করবই। আমার যেমন গৌরীপ্রসন্ন মজুমদারের সবকিছু ভালো লাগে, কিন্তু আমি যদি হুবহু সেই কাজটাই করে ফেলি, সেটা তো নকল হয়ে যাবে। আমি ওনাকে শুনতে পারি, ওনার সৃষ্টিগুলোকে আমি স্টাডি করতে পারি, তো ওনার 10টা সৃষ্টিকে আমি শুনে দেখে পড়ে আমি একটা আমার মতন করে লিখতে পারি। সেটা তো আমাদের মধ্যে থাকবে, সেটা না থাকলে তো আসলে এই কৃষ্টি কালচারে তো আপনি বেশি দূর যেতে পারবেন না, একক মাথা থেকে তো আসলে বেশি কিছু আসবে না। অনুরূপ কি এই কথার সাথে একমত? আমি একমত। রবীন্দ্রনাথ মানুষ কাউকে না কাউকে অনুপ্রাণিত তো হতেই হবে, কাউকে না কাউকে, কোনো না কোনো লেখা পড়ে। কিন্তু সব মানে আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি বা বড় বড় মানে ইয়েদের কথা বলি, কবি সাহিত্যিক বা শিল্পীদের কথা বলি, তারা সবসময় অনুকরণ প্রবণ ছিলেন এরকম মনে হয় না, কিন্তু তাদের নিজস্ব একটা আপনার স্টাইল ছিল, বা তাদের একটা স্বকীয়তা ছিল। একটা চিঠি লিখেছিলেন যে তুমি আমার ছোট, কিন্তু আমি তোমার লেখা পড়ে আমি অনেক কিছু ভাবতে শিখি, অনেক কিছু লেখার। আমরা এখনো শুনেছি যে মানে যদি না উঠিত রবি আমি হতাম বিশ্বকবি, নজরুল বলছে। যাই হোক, তো আমরা অনুরূপ আপনি বলবেন যে 90-এর দশকে ব্যান্ড সঙ্গীতের ব্যাপক জনপ্রিয়তা ছিল, আমরা দেখেছি, মানে ভালো গান করার একটা মানে ব্যাপক প্রতিযোগিতা ছিল, কে কার চেয়ে ভালো গান উপহার দেবেন, কিন্তু ধীরে ধীরে সেটা হারিয়ে গেল কেন? এটা হারিয়ে যাওয়ার মূল কারণ হলো গীতিকারকে হাইড করে রাখার একটা প্রবণতা ছিল ব্যান্ডগুলোতে। আচ্ছা, যেটা শুনতে খুব খারাপ দেখালেও চরম সত্য কথা, এখনো পর্যন্ত অনেকে জানে না। কিন্তু ওই সময়ের যারা ক্লাসিক্যাল শিল্পী আছেন, আমরা যাদের নাম বলছিলাম কিছুক্ষণ আগেও, তারা কিন্তু গান করার ক্ষেত্রে এখনো গীতিকার শুরু করে নাম বলে তারপর গানটা করেন, কিন্তু ব্যান্ডের ক্ষেত্রে দেখা যায়, ব্যান্ডের ক্ষেত্রে এটা দেখা না যাওয়ার মূল কারণ হলো প্রথমত ব্যান্ডের একটা কালচার ওয়ার্ল্ড ওয়াইড যেটা থাকে, একটা ব্যান্ডের গান লিখেন সব সদস্যরা মিলে, আচ্ছা, মিউজিক করেন সব সদস্যরা মিলে, কিন্তু বাংলাদেশে যখন ব্যান্ড কালচারটা জনপ্রিয় হয়, তখন গানটা হয়ে ওঠে শুধু মানে শিল্পী, তখন হয়ে যায় এটা শিল্পীর। এবং বাংলাদেশে কিন্তু খুব কম ব্যান্ড আছে যারা 4-5 জন মিলে একসাথে মিউজিক করেছে, 4-5 জন মিলে একসাথে গান লিখেছে। হ্যাঁ, যেমন ওই যে আমাদের আশরাফ বাবুর কথা যদি বলি, যে শ্রাবণের মেঘগুলো, এটা কিন্তু এখনো জানে না যে উনার লেখা বা উনার সুর করা। আচ্ছা, এটা না জানার কারণ হইলো উনার যে ব্যান্ড ছিল তা উনাকে প্রমোট করে নাই বিষয়গুলো। ইভেন আমাদের সাংবাদিকরা বা প্রমোশনের জায়গায় যারা আছে তারা প্রমোট করে নাই। বাবু ভাইয়ের একটা দুঃখ ছিল, উনার গান নকল করে নচিকেতা গান গেয়েছে, উনি দাঁড়ে দাঁড়ে গেছে বিভিন্ন মানুষের কাছে যে আমার স্বীকৃতি অন্তত দিক, যে নচিকেতা আমার থেকে কনসেপ্টটা নিয়েছে, তো সেটাও স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশের মিডিয়া। এখন কি করবে? তো মানে এখনো কি সেই মানের গান হচ্ছে বলে মনে করেন? এটা একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা হচ্ছে যে পাশ্চাত্য গানের ব্যাপক একটা প্রভাব লক্ষ্য করা যায় আমাদের তরুণ শিল্পীদের মধ্যে, বা আমি যদি সামাজিকতার কথাও বলি, বিয়ে অনুষ্ঠান, আমরা যদি হলুদ বৌবাদ বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে আমরা দেখি যে হিন্দি গানের একটা ব্যাপক প্রচলন এবং চটুল গানের এক ধরনের চর্চা। তো হ্যাঁ, তো মানে এটা শিল্পী থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা যায়, কি গানে কি ফ্যাশনে। হ্যাঁ, তো মানে সেখানে গানটা কি, আমাদের গানটা কি হারিয়ে যাচ্ছে? আমি যদি সারাক্ষণ বাইরের জিনিসকে প্রমোট করি আমার একটা স্পেশাল ডেতে, সেখানে তো আমার কিছুটা মাইনাস হচ্ছেই।
আমার কথা হলো যে আমি যখন আপনি যেটা বলেন গায়ে হলুদে বিয়েতে বা স্পেশাল প্রোগ্রামে আমরা বাইরের গান ছাড়া চলতেই পারছি না, তো আমরা যেহেতু ওই গানগুলোকেই পছন্দ করছি, আমরা অনুকরণ তো করে আমরা চলছি, ওইটার আদলে আমরা নিজেরা কিছু করি, কিন্তু আমরা দেখা যায় যে ঘুরে ফিরে ওই একটা দুটো বা তিনটা কাজের বাইরে অ্যাভেলেবেল কাজ নেই যেটা আমরা একটা অনুষ্ঠান 2-3 ঘন্টা আমরা আমাদের গান দিয়ে আমরা চলবো, একটা বিনোদন, একটা সময় কাটাবো। ওই ঘুরে ফিরে আপনার হিন্দিতে যেতেই হবে, হয়তো ফোক দিয়ে শুরু করছে, আমাদের দেশে অনেক এখন আইটেম সংস আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে, সম্প্রতি খুব জনপ্রিয়তা পেয়েছে, 3টা 4টা বা 5টা, এরপরে আবার ঘুরে ফিরে সে হিন্দিতে চলে যেতে হচ্ছে। তার মানে কি আমাদের সময়ের আপনার গীতিকার বা শিল্পীরা বা কম্পোজার যারা আছেন তারা কি মানে এই সময়কে ধারণ করতে পারছেন না বা চাহিদাকে মানে পূরণ করতে পারছেন না? শতভাগ তো পারছি না। এটার একটা মেইন রিজন হচ্ছে, আপনি আমার সাথে একমত কিনা, দাদা এখানে রয়েছে, এখন আপনি দেখবেন যে যে গান করছে সেই গীতিকার, সে আবার সুরকার, সে আবার কম্পোজার, একজন মানুষ যদি সে আবার অভিনেতা আবার মানে কিভাবে সম্ভব এটা? আর একটা সেক্টরে যখন গান না জানা মানুষের ভিড় বাড়বে, জি, ও গান জানে না কিন্তু গান লিখছে, ও গান জানে না গান গাইছে, সে গান জানে না সেই মিউজিক ডিরেক্টর, সে গান জানে না মানে সেই সবকিছুই সুরকার, তারা। এবং এটার পরিমাণ যখন 80% হয়ে যাবে তখন বাকি 20% আসলে এদের সাথে এমনিতেই মাইনাস হয়ে পেরে যায়। ওঠে না। রাইট। এটা হলো একটা মূল অন্তরায় আমার কাছে মনে হয়। ঠিক আছে, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমি অনুরূপ আইচের কাছেই রাখতে চাই প্রশ্নটা, যে আপনাদের একটি সংগঠন রয়েছে গীতিকার সংঘ নাম, আমি যদি বলি গীতিকবি সংঘ, তো এই সংঘের কাজ কি আর এই সংগঠন কখন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই সংগঠনটা হয়েছিল মনে হয় 4 বছর 2020 সালে করোনার সময়। করোনার সময় এটা করা হয়, এটা কয়েকজন গীতিকবি মিলে করা হয়, এবং আমি যতটুকু, আমার চাইতে ও বেশি জানে যেহেতু নেতৃত্বে আছে বা ছিল শুরু থেকে। তো এটা কপিরাইট অফিসের, ওরা বলেছিল যে আপনারা সংগঠিত হন, তাহলে কপিরাইট আইন অনুযায়ী আপনারা আপনাদের অধিকার আদায়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ওই জায়গা থেকেই আসলে গীতিকবি সংঘটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের সংগঠন গীতিকারদের পেশাগত জীবনে কতটা ভূমিকা রাখতে পারছে বলে মনে করেন অধরা জাহান? আসলে সংগঠনগুলো যে প্রতিশ্রুতি নিয়ে কার্যক্রম শুরু করে প্রথম ঠিক থাকে, বাট কিছুদিন যাওয়ার পরে কেন যেন সেটা ঝুলে যায়। এটা আমি কেন বলছি, গীতিকবি সংঘের সাথেও কি তাই হয়েছে? আমি যদি বলি যে হ্যাঁ তাই হচ্ছে, তাহলে সেটা ভুল হবে না। এটার একটা স্পেসিফিক রিজন বলি আপনাকে। গীতিকবি সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য আমি জি এবছর। জি, তো আমি একটু আগে আমার যে নতুন কাজটার কথা আপনাকে বলছিলাম, তো আমার সংগঠনে 100 জনের মতো আমরা রয়েছি, সদস্য রয়েছি আমরা, তো আমরা তো একটা পরিবার। তো আমার 100 জনের মাঝখান থেকে আমার তো মনে হয় যে আমি ভালো মন্দ যাই কিছু করি, অন্তত পক্ষে তো আমি 50 জনের কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করি। জি জি জি। তো সংগঠনের মূল বক্তব্য কি, যে আমরা সবাই মানে কেউ আমি না, উই অল আর সেম, এটা বলেই তো একটা সংগঠন সংগঠিত হয়। এবং আমরা কিন্তু এইটা বলেই আমাদের তো একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একটা সংগঠনে আমরা শপথ গ্রহণ করি, এবং তখন কিন্তু আমরা এটাই বলি যে আমাদের সবার কাজ আমাদের নিজেদের কাজ ভাবতে হবে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, আমরা তাদেরকে পেছন থেকে হেল্প করব। হেল্পটা কেমন? পয়সা দিয়ে না, আপনার আমার গান করতে হবে না, আমি যে কষ্ট করে একটা কাজ করছি সেই কাজটাকে আপনি একটু অ্যাপ্রিশিয়েট করেন। বড়দের কাছ থেকে যদি আমরা ছোটরা, কিংবা বড়দের কাছ থেকে তাদের সমমানের বড়রাও যখন একটা কাজ করছে, সেই কাজটা যদি নেতিবাচক কথা হোক, সবসময় ইতিবাচকই বলতে হবে, ব্যাপারটা ম্যান্ডেটরি না, আপনি নেগেটিভটাই বলেন। আমার কাজটা যে শতভাগ ভালো হচ্ছে, ভালো হবে, আমি তো সেটা বলছি না, বা অন্যটাও সেরকম না, কিন্তু আমরা না, মানে আমার কাজের পর আমি যেটা বাবেল ভাই দেখলাম, মনে হচ্ছিল যে সবাই মানে কোমাতে চলে গেছে। জি, এটা খুব দুঃখ নিয়ে বলছি। এত ঈর্ষা আমাদের শিল্প সাহিত্যের প্রত্যেকটি জায়গাতে, বড়দের মধ্যে এত বেশি ইনসিকিউর ফিলিং, এত বেশি ঈর্ষা, যেটা বোধহয় পৃথিবীর আর কোনো প্রফেশনে নেই, যেটা আমাদের এই শিল্প সাহিত্যের জায়গাটাতে আছে। তো আমি যেহেতু গানের সাথে জড়িত আছি ওতপ্রোতভাবে, ওয়ান্স আপন এ টাইম আমি থিয়েটার করতাম, আমি অভিনয় ছিলাম, আমি আজকে আমাকে গীতিকবি উপস্থাপিকা বলা হলেও আমি কিন্তু এই মাধ্যমে শুধু নাচকে মাইনাস করে আর যতগুলো মাধ্যম আছে সব জায়গায় আমি হেঁটে আসছি। সেই দেখা থেকে বলছি যে পৃথিবীতে রিক্সাওয়ালাদের একটা কমিউনিটি আছে, কাজের বুয়াদেরও আছে, যারা একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়ে, একটা ভালো কাজ করলে 10 জন ভালো বলে। শুধুমাত্র আমাদের এই কমিউনিটিতে এই চর্চাটা নাই, কিন্তু এই আমরাই কিন্তু দেখবেন যে সেজে গুজে 3 ইঞ্চি ভারী মেকআপ করে, অনেক একটা মানে ভরাট কণ্ঠ নিয়ে, মাইক্রোফোন হাতে নিয়ে আমরা কিন্তু অনেক বড় বড় কথা সাধারণ মানুষকে বলি, কিন্তু সেই কমিউনিটিটা আমরা এত বেশি ব্রেক করি যেটা আসলে আপনি হিসাব মিলাতেই পারবেন না। রাইট। অনুরূপ একজন গীতিকার কি স্বাধীন,
মানে নিজের মতো করে লেখার স্বাধীনতা পান নাকি চাহিদা অনুযায়ী লিখতে হয়? না, আমার দুটোই আছে। আমাকে অনেকে বলে যে এই টাইপের গান লিখে দেন, সেটা যদি আমার পছন্দ হয় আমি লিখি, জি আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি যে না, আমি এটা পারবো না। জি আমার কাছে মনে হয় শিল্পী তো স্বাধীনই হওয়া উচিত, তাই না? ও যেমন গীতি কবি সংঘের কথা বলছে, আমি কিছুদিন পরে দেখলাম যে ও লিডার ছিল, যদিও বা গীতি কবি সংঘের লিডাররা সরকারি গান লেখার জন্য প্রতিযোগিতায় নেমে গেল। এটা তো একটা সংঘের কাজ হতে পারে না। রাইট 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 রাইট। তো এই যে মানে লেখালেখির, আপনি গান লেখার পাশাপাশি আপনি অভিনয় করেন, উপস্থাপনা করেন এবং মানে নিয়মিত লেখালেখি করেন, তো কোন জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? আমি আসলে আমার উপস্থাপনা আর লেখা এই দুটোকেই আমি মানে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে যে লেখালেখি অনেকেই লিখতে চান, গান লিখতে চান, তো নতুনদের ক্ষেত্রে যারা গীতিকবি হতে চান তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? অবশ্যই শিখে আসতে হবে, সেটা কি গানের ধরনের? গ্রামার শিখতে হবে। আমি প্রথমে যেটা গুরুত্ব দিই সেটা হলো যে সে গান শিখুক কোন একটা টিচারের কাছে, শেখার কোনো বয়স নেই। হ্যাঁ, গ্রামারটা শিখলে তাই সে কিছুটা এগিয়ে থাকবে। আচ্ছা, আরেকটা হলো যে ছন্দ মেলানোর যখন ব্যাপার থাকে, জি কাব্যর যখন ব্যাপার থাকে, তখন এটাও তো একটা শিক্ষণীয় ব্যাপার। তার অনেক ছড়া পড়তে হবে, অনেক কবিতা পড়তে হবে, অনেক গবেষণা করতে হবে। গবেষণা ছাড়া আমি তুমি মিলিয়ে দিলাম, এটা তো আর গান হলো না। এবং তাই হচ্ছে। এখন আপনি যদি দেখেন যে ক্যাসেট কোম্পানিতে যে নিয়মিত গানগুলো রিলিজ হচ্ছে, মানে নাম বললে হয়তো আমার এই দেশে থাকা হবে না, আমি নাম বলবো না, যে প্রতিষ্ঠানগুলো গান রিলিজ করছে, যে শিল্পী গান করছে, দাদা যেটা বললেন আমি তুমিতে সীমাবদ্ধ এবং তুই তাকার করে গান লেখা হচ্ছে। গানের ভাষাতে তুই থাকবে কেন? আমি গান লিখবো, আমার গানে একটা আবেদন থাকবে, গানের একটা কলকাতার কমার্শিয়াল মুভিগুলোতে আমরা দেখলাম তুই তো হ্যাঁ, মানে ওরা ওটাই ফলো করছে, ওই ট্রেন্ডটাকেই ফলো করছে। ওদের ওখানে তো আপনি বলার কোনো আসলেই নাই, ওরা তো সবাইকে তুমি করেই বলে। তো আপনি গানেরও তো একটা নিজস্ব আবেদন আছে, একটা ভাষা আছে। তো আপনি দেখবেন যে এত যাতা ভাষার গান হচ্ছে এবং ওই গানগুলোর পেছনে ইনভেস্টররা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আর আমি আবার দাদা কিংবা আমরা যারা সত্যিকার অর্থে চর্চা করে একটা ভালো বাণী প্রধান কাজ নিয়ে আসতে চাই, সেখানে তাদের বাজেট থাকে না। তখন ক্যাসেট কোম্পানিতে যারা দায়িত্বে থাকে, বড়রা ছোটদের কাছে ডাইভার্ট করে দেয়, অমুকের সাথে কথা বল, ও এই প্রজেক্টটা দেখবে। পরবর্তীতে ও আর দেখে না, বড়রাও আর দেখে না, এবং কেউ কেউ বলেই ফেলে অথচ তোমার ফেসবুকে ফ্যান ফলোয়ার কত। মানে আমি একজন গীতিকার, আমার কেন ফ্যান ফলোয়ার থাকতে হবে? গাজী মাজহারুল আনোয়ারের তো ফ্যান ফলোয়ার লাগেনি, বা তাকে জিজ্ঞেস করা হয়। আর আমরা গান করার সময় কখনো তো ভাবি না যে এই গানটা মানে পাবলিককে খাওয়াতে হবে, যেটা মানে গান আবার খাই কিভাবে? আমরা তো ভালো গান করেছি সব সময়, বা এখনো করছি ভালো গানই, কিন্তু কিছু কিছু প্রোডিউসার বা কিছু কিছু শিল্পী ডিরেক্ট বলে যে এই টাইপের না, টিকটকে খায় এরকম গান দেন। গানকে খাওয়াতে হবে মানুষকে। এই যে এই সময়ের গানগুলো যে স্থায়িত্ব পাচ্ছে না এবং বারবার করে আমরা মানে এই যে শুনতে পাচ্ছি না বা এই যে টিকে থাকছে না, আসলে এটা কেন হচ্ছে বা এর থেকে উত্তরণের উপায় কি, ছোট্ট করে যদি বলেন? এটার মেইন রিজন হচ্ছে আমি একটু আগে বললাম যে একজন মানুষ যদি গানের 4টা সেক্টরে একাই কাজ করে, সেই গান কখনো হিট হবে না। শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর শুধু গানই গাইতেন, উনি যদি হারমোনিয়াম ধরে কখনো সাহস করতেন যে আমি সুর করব, সে বিখ্যাত সুরকার হতে পারতেন, বাট সে সেটা করেনি। তাহলে আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি শুধু গীতিকার হলে ভালো করতেন? হ্যাঁ, হয়তো ভালো করতাম, যেহেতু আমি ভার্সেটাইল ওয়েতে চলে গেছি, সেই জন্য হয়তো আমার জায়গাটা অনেকটাই মানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বাট আমি চেষ্টা করছি পাবেল ভাই, আমি মানে উপস্থাপনা আর লেখা এই দুটোর বাইরে আর যা কিছু সবকিছু আমি অলরেডি মাইনাস করে দিয়েছি। এবং আমরা অনুর ভাই সম্পর্কে জানি, উনি সাংবাদিকতা করেছেন, উনি নাটক লিখেছেন, উনি গান লেখেন, এবং আমি যতদূর, আমি যদি মানে ভুল না করে থাকি, আপনি রান্নাও ভালো করেন। তো কোন বিষয়টাকে আপনি বেশি প্রাধান্য দেন? আমি লেখাকে পেশা হিসেবে নিতে চেয়েছি সব সময়, একদম শৈশব থেকে, যার কারণে বাবা মা বলতো যে কবি হইতে পারবা না, ফুলকপি হইতে পারো কিনা সন্দেহ, কারণ কবিদের বা লেখকদের এক সময় আসলে প্রফেশনালি ভালো করার সুযোগ ছিল না। আমরা সৌভাগ্যবান, আমরা পেয়েছি। আপনার এবং আপনাদের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারেন যে এই সময়ে এসে এই যে লেখালেখি করা বা আপনার কি বলবো যে গান লেখা, এই বিষয়গুলো কি পেশা হিসেবে নেওয়া সম্ভব বা বাস্তবসম্মত? যদি আমি যদি কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখি, আমি একদম এইভাবে একজন লেখক মাজহারুল আনোয়ার উনি যখন মারা গেছেন, মারা যাবার 2-3 মাস আগে চাচুর সাথে আমার একটা লাস্ট দেখা, এটা বলতে পারেন সরাসরি, তখন চাচু এই কথাটা বলেছিলেন যে গান গেয়ে তো আসলে কোটিপতি হবা, ভাত খাবা, এইটা ভাবা যাবে না, গান গেয়ে গান লিখে। বাট তুমি যদি এখানে সময় দাও, সময় দাও, লেগে থাকো, একদিন তোমাকে ভাত, মান, সম্মান, টাকা, কড়ি সবকিছু এখান থেকে আসা পসিবল। বাট তুমি যদি অধ্যাবসায়ের সাথে এই জায়গাটা তুমি লেগে থাকো। আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে ছোট্ট করে জানতে চাই আপনার কাছে, এই যে একজন নারী গীতিকার হিসেবে আপনার প্রস্তুতি এবং প্রতিবন্ধকতাগুলো
কেমন বা কি ছিল, বা কেমন ছিল এগুলো থেকে আসলে উত্তরণের উপায় কি? প্রতিবন্ধকতা আমার এখনো রয়েছে, শত শত প্রতিবন্ধকতা। সেটি আমার ঘর থেকে না, আমার সমাজ থেকে না, আমি যাদের জন্য কাজ করছি, যাদেরকে নিয়ে কাজ করছি, তারাই আমার প্রতিবন্ধকতার সৃষ্টি করে শতভাগ। জি, তারা আমাকে পেছন থেকে সবসময় ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, আমাকে আবার সেখান থেকে একাই উঠে দাঁড়াতে হয়। আজকে আপনার এই টেবিল পর্যন্ত যে আমি এসেছি, আমার যে 20 বছরের জার্নিটা, এইখানে তো আমাকে এনটিভি প্রথম দিনে ডাকেনি। 20 ইয়ার্স স্ট্রাগল করে আজকে আমি আপনার এই ধরনের একটি প্রোগ্রামে আমি স্বাধীনভাবে ইচ্ছামতো কথা বলতে পারছি। এই জায়গাটিতে আমাকে আসার জন্য যদি আমি বলি যে 2টা হাত আমাকে কেউ এগিয়ে দিয়েছে, 2 হাত এগোনোর থাকলে 200 হাত পেছন থেকে আমাকে ধাক্কা দিয়েছে। ওই ধাক্কা খেয়ে খেয়ে আমি একা একা আবার উঠেছি, মাটির নিয়ে শরীরের মধ্যে কাদা নিয়ে উঠে উঠে আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। আমার সবসময় মনে হয়েছে যে গানের জায়গাটা আমি দেখেছি যে গীতিকার বলতে শুধু ছেলে, শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার চাচা থেকে শুরু করে নতুন পুরনো সবাই ছেলেরা গান লিখে, হোয়াই নট লেডিজ। তখন আমার মনে হয়েছে যে এখানে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য অ্যাজ আ লেডি আমি এই জায়গাটাতে কাজ করব। জি জি, আর এই জন্য আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকে সময় দিয়েছেন কষ্ট করে এবং এই ব্যস্ততার মধ্যে এবং এই কনকনে আবহাওয়ার মধ্যে আপনারা এসেছেন, এই জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। জি, দর্শক আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি। দর্শক একটি কথা বলতে চাই যে এই যে হঠাৎ করে গতকাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং শহরের প্রচুর উদ্বাস্তু মানুষ রয়েছেন এবং শীতার্ত মানুষ রয়েছেন, আমরা অবশ্যই যার যার জায়গা থেকে তাদের এই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াবো এবং সেই আহ্বান রেখে আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।